আমি মার্ক্সবাদকে কোরআন কিংবা বাইবেল মনে করি না যে আমি গোটা জীবনকাল ধরে তার প্রতি দায়বদ্ধ। বলিনি আমি সেটা। কাল যদি মার্ক্সবাদের থেকে উন্নত কোনো মতাদর্শ আবিষ্কার হয়, আমি চলে যাব, কোনো আপত্তি অসুবিধা হবে না। যে শ্রমিকের সঙ্গে বন্ধুত্ব রক্ষা হলে পরে সেটা আমার জন্য অনেক বেশি শিক্ষণীয়। তা আমি যদি বিজেপির স্টলে গিয়ে আরএসএস এর মতাদর্শ সম্পর্কিত কোনো বই কিনি, সেটা আমার জ্ঞান অর্জনের প্রয়াস হিসাবে চিহ্নিত না হয়ে বিজেপিতে যোগ দেওয়ার প্রয়াস হিসাবে চিহ্নিত হবে কেন? আমার পার্টির রাজ্য সম্পাদক তিনি যখন হুমায়ুন কবিরের সঙ্গে আলোচনায় গেছিলেন, তখন কি তিনি আমজনতা উন্নয়ন পার্টিতে যোগ দেওয়ার জন্য গেছিলেন? বিকাশ ভট্টাচার্য কারোর কেস লড়লে পরে ভাবতে পারে বিকাশ ভট্টাচার্য তাদের দলে যোগ দেবে। বিকাশ ভট্টাচার্যকে ওই ফিতে দিয়ে মাপা যায় না। এটা তারা যত দ্রুত শেখে তত মঙ্গল। বড়নগর পুরসভায় আমি 1990 সালে 1995 সালে 10 বছরের জন্য কাউন্সিলর ছিলাম। 26 বছর বাদে আবার বড়নগর পুরসভার কাউন্সিলর হওয়ার জন্য আমি লাদায়িত হব? আমাকে এত ছোট ভাববেন না দাদা। মার্ক্স বলেছিলেন সবকিছুকে প্রশ্ন করো, সবকিছুকে সন্দেহ করো। সেটা বলেছিলেন তত্ত্বের জগতে, সেটা ব্যবহারিক জগতের জন্য বলেনি। আমার দল যদি প্রশ্ন করে যে তুমি বিজেপিতে যোগ দিচ্ছ কিনা, খারাপ লাগবে। বিজেপির একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ আছে, তৃণমূলের কোনো মতাদর্শ। কারণ আমি মনে করি বামপন্থীদের কাছে সুযোগ অনেক বেশি হলো একটা মতাদর্শের সঙ্গে লড়াইয়ের। এতদিন লড়াইটা হতো ঔদ্ধত্যের সাথে, বস্তানির সাথে। আমি মার্ক্সবাদকে কোরআন কিংবা বাইবেল মনে করি না যে আমি গোটা জীবনকাল ধরে তার প্রতি দায়বদ্ধ। বলিনি আমি সেটা। আমি বলেছি কাল যদি মার্ক্সবাদের থেকে উন্নত কোনো মতাদর্শ আবিষ্কার হয়, আমি যদি তার ভিতর মার্ক্সবাদের থেকে উন্নত কোনো চেহারা খুঁজে পাই, আমি চলে যাব, কোনো আপত্তি অসুবিধা হবে না। তিনি মাঝে মাঝেই খবরের শিরোনামে, কখনো বিতর্কে, কখনো তার ভূমিকায়, তার দলের প্রতি মুখ খুলে ভোটের ফল নিয়ে মন্তব্য করে বিভিন্ন, কখনো আবার বিজেপি নেতা দিলীপ ঘোষের মঞ্চে। আর এবার তো স্বয়ং বিজেপির সদর দপ্তরে একদম প্রধান মুখপাত্রের সঙ্গে বসে ছবি পোস্ট তিনি করেননি, সাংবাদিকরা করেছেন, কিন্তু তিনি গিয়েছিলেন। সেই বিতর্কিত বা বহুচর্চিত প্রবীণ বাম নেতা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য আজকের প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে। তন্ময়, আপনাকে স্বাগত। ইন্ট্রোডাকশনটাই ভুল হলো। মঞ্চটা দিলীপ ঘোষের ছিল না, মঞ্চটা ছিল একটি ফুটবল ক্লাবের। সেই ফুটবল ক্লাব তারা দিলীপ ঘোষকেও আমন্ত্রণ জানিয়েছিল, আমাকেও আমন্ত্রণ জানিয়েছিল। স্বাভাবিকভাবেই একটি ফুটবল ক্লাবের মঞ্চে দিলীপ ঘোষ এবং আমি, এরকম ভাবে ইন্ট্রোটা হলে ঠিক হতো। আমিও দিলীপ ঘোষের মঞ্চে যাইনি, দিলীপ ঘোষও আমার মঞ্চে আসেননি। এটি ফুটবল ক্লাবের মঞ্চে দুজনেই গেছিলাম। বেশ দাদা, কিন্তু বিতর্ক হয়েছিল, আবার বিতর্ক কিন্তু আবার সেই বিজেপিকে নিয়ে। আর 4ই মের পর থেকে বাংলায় বেশ কয়েকটা শব্দ শোনা যায়, সুবিধাবাদী, দলবদলু, পাল্টিবাজ। এই দলবদলু পাল্টিবাজকে এবার তন্ময় ভট্টাচার্যের নামের সঙ্গে যুক্ত হবে? যেভাবে তাকে বিজেপি সদর দপ্তরে দেখা গেল, প্রধান মুখপাত্রের সঙ্গে ছবি তোলা, ছবি, তন্ময় দেখি দল পাল্টাচ্ছে। এই প্রশ্নের এক কথায় উত্তর না, কোনো সম্ভাবনা নেই। ভাবনার যদি স্তর থাকে মস্তিষ্কে, তাহলে তার কোনো দূরতম স্তরেও এরকম ভাবনার কোনো অস্তিত্ব নেই। কিন্তু আবার সমস্যাটা অন্য জায়গায়। এটা বোধহয় ব্যক্তি আমার সমস্যা না, এটা বোধহয় এই সময়ের এই অস্থির সমাজের সমস্যা। একটি ঘটনা ঘটলে সেই ঘটনাকে কতটা নেগেটিভ ভাবে দেখা সম্ভব, মানুষের চর্চা হয় এটা নিয়ে। কতটা পজিটিভ ভাবে দেখা সম্ভব, এটা নিয়ে চর্চা হয় না। আমি বিজেপির বুক স্টলে গেছিলাম, বইমেলায়, তৃণমূলের বুক স্টলেও গেছি, কংগ্রেসের বুক স্টলেও গেছি। তৃণমূল বা কংগ্রেসেরটা ছবি হলেও আলোচনা হয়নি, তৃণমূলেরটা সম্ভবত ছবি হয়নি, বিজেপিরটা ছবি হয়েছে এবং আলোচনা। আমি কেন বিজেপির বুক স্টলে? আমি জানি না কোন সংকীর্ণ মার্ক্সবাদ কথা বলেছে যে অন্য একটি রাজনৈতিক দলের মতাদর্শ জানাটা অপরাধ। আমি তো মনে করি এই মুহূর্তে ভারতীয় রাজনীতিতে আরএসএস এর মতাদর্শের সঙ্গে কমিউনিস্ট মতাদর্শ তথা বৃহত্তর অর্থে বামপন্থী মতাদর্শ তথা আরো বৃহত্তর অর্থে গণতান্ত্রিক মতাদর্শের বিরোধটাই প্রধান বিরোধ। তাহলে এই বিরোধটায় যদি কাউকে ভূমিকা পালন করতে হয়, তাহলে তাকে তো আরএসএস এর মতাদর্শ জানতে হবে। তা আমি যদি বিজেপির স্টলে গিয়ে আরএসএস এর মতাদর্শ সম্পর্কিত কোনো বই কিনি, সেটা আমার জ্ঞান অর্জনের প্রয়াস হিসাবে চিহ্নিত না হয়ে বিজেপিতে যোগ দেওয়ার প্রয়াস হিসাবে চিহ্নিত হবে কেন?
এই যে সংকীর্ণ হীনমন্যতা রাজনীতির একটা উল্লেখযোগ্য স্তরকে ক্রমাগত গ্রাস করতে করতে রাজনৈতিক মূল্যবোধকেই ক্ষয়প্রাপ্ত করে দিচ্ছে, এটা এই সমালোচকরা কবে বুঝবেন? আমার এটা জানতে খুব ইচ্ছে করে। ধরুন বিজেপির যিনি রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি আমার 35 বছরের বন্ধু। তিনি আমার মেয়ের বিয়েতে এসছেন, তিনি আমার ছেলের বিয়েতে এসছেন, তিনি আমার প্রায় পারিবারিক বন্ধু। আমার স্ত্রীকে চেনেন, আমার ছেলেকে চেনেন, এবং শ্রমিক আমার খুব ভালো বন্ধু। আমি মনে করি শ্রমিক অনেকটা জানে, এবং আমি মনে করি যে শ্রমিকের সঙ্গে বন্ধুত্ব রক্ষা হলে পরে সেটা আমার জন্য অনেক বেশি শিক্ষণীয় হয়তোবা শ্রমিকের। এখন ধরুন 35 বছর ধরে সম্পূর্ণ বিপরীত মেরুর দুটো রাজনৈতিক অবস্থানে থেকে আমরা যদি এই বন্ধুত্বটা রক্ষা করে থাকতে পারি, তাহলে আমি তো আর 35 বছর বাঁচবো না। তাহলে বাকি যে জীবনটা, সেই জীবনটাও এই বন্ধুত্বটা রক্ষা করে নিজের নিজের রাজনীতিতে থাকাটা অসম্ভব হবে কেন? গত 35 বছর তো হয়েছে, অসম্ভব হবে কেন? তাহলে এই যে মূল্যবোধটা, এই মূল্যবোধটা কাউকে তাড়িত করে না কেন? উল্টে বিজেপির অফিসে গেলাম, তার মানেই হচ্ছে আমি কি দল বদলাচ্ছি, আমি কি বিজেপিতে যাচ্ছি? কেন বিজেপির অফিসে যাওয়া মানে বিজেপিতে যাওয়া? তাহলে আমার পার্টির রাজ্য সম্পাদক তিনি যখন হুমায়ুন কবিরের সঙ্গে আলোচনায় গেছিলেন, তখন কি তিনি আমজনতা উন্নয়ন পার্টিতে যোগ দেওয়ার জন্য গেছিলেন, না হুমায়ুন কবির তার সাথে কথা বলেছিলেন সিপিআইএম এ যোগ দেওয়ার জন্য? দুটোর কোনোটাই না, এবং কোনোটা না হওয়াটাই বিজ্ঞান। যখন মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বললেন, তখন কি তিনি কংগ্রেসে যোগ দেওয়ার জন্য গেছিলেন, না সোনিয়া গান্ধী তৃণমূলে যোগ দেওয়ার জন্য তার সাথে কথা বলেছেন? দুটোর কোনোটাই না। তাহলে রাজনীতিতে পরস্পর বিরোধী দুই শক্তি, তাদের মধ্যে কথা হবে, আর ব্যক্তিগত সম্পর্ক থাকলে তো হবেই। আমি গেছিলাম শ্রমিকের সাথে কথা বলতে, শ্রমিক নেই, ওদের মুখপাত্র দেবজিৎ, সেও আমার অনুজ ভাইয়ের মতো, বন্ধুর মতো। দেবজিতের সাথে কথা হয়েছে, এতে এত গেল গেল রব, হই হই রব ওঠার কি হয়েছে? আমি জানি না, কাল যদি আবার দেবজিতের সাথে দেখা হয়, কাল আবার আমি দেবজিতের সঙ্গে একসঙ্গে কেউ ছবি তুলতে চাইলে তাকে ছবি তোলার সুযোগ দেব, একসাথে বসে কফি খাওয়ার সুযোগ থাকলে একসাথে বসে কফি খাবো। আমার পাও কাঁপবে না, গলাও কাঁপবে না। যাদের নিজেদের সম্পর্কে আস্থার অভাব চূড়ান্ত, নিজেদের সম্পর্কে যাদের কোনো দৃঢ় চেতা মনোভাব নেই, তারাই বিকাশ ভট্টাচার্য কারোর কেস লড়লে পরে ভাবতে পারে বিকাশ ভট্টাচার্য তাদের দলে যোগ দেবে। বিকাশ ভট্টাচার্যকে ওই ফিতে দিয়ে মাপা যায় না, এটা তারা যত দ্রুত শেখে তত মঙ্গল। দাদা, কিন্তু এই এই মানে আপনার যে বিশ্লেষণটা, এটা খুব সহজ, মানে সাধারণ হয়ে যাচ্ছে না? সাধারণই তো, সমাজ জীবনে তো সম্পর্ক সাধারণ। এই যে আপনি আমার বাড়িতে এসেছেন, আমার বাড়িতে বসে চা খেতে খেতে আমার সাথে গল্প করছেন, সেটা ইন্টারভিউ আকারে গৃহীত, তো সাধারণ বিষয়। এটাকে অসাধারণ রূপ দেওয়ার প্রয়োজন কি? মানুষে মানুষের সম্পর্ক সহজ, স্বাভাবিক, সাধারণত। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাব, আর রাস্তায় 5 জন মানুষ আমার সাথে কথা বলবেন, সাধারণত। ঘটনাচক্রে আমি যদি কোনো বাসে উঠি, বাসে 5টা লোক আমায় চিনবেন, 2টো লোক আমায় বলবেন দাদা এখানে বসুন, সিট ছেড়ে দেবেন, সাধারণত। এই সাধারণ গুলোকে অসাধারণ ভাবে ব্যাখ্যা করতে যাওয়ার প্রয়োজন কি? আমার তো জিজ্ঞাসাই এটা। আমি তো বলছি এগুলো খুব সাধারণ বিষয়। দেবজিতের সঙ্গে আমার দেখা হওয়া, ছবি হওয়া, কথা হওয়া, সাধারণ বিষয়। এর মধ্যে অসাধারণত্ব খুঁজতে যাইছেন যারা, সমস্যা তো তাদের, আমার তো সমস্যা না। যখন দলে মানে বাম সিপিএম এ যখন তন্ময় ভট্টাচার্য অনেকটা কোণঠাসা, সেই সময় বিজেপির সঙ্গে দেখা করা, যখন বরানগর পুরসভার একটা জায়গা ফাঁকা রয়েছে, কোনো ভালো মুখ নেই, যে সজল ঘোষ ছাড়া আর কোনো মুখ নেই, তিনি কি প্রার্থী হবেন বিজেপির হয়ে যদি কোনো এরকম প্রস্তাব আসে? কোথায় প্রার্থী হবেন? বরানগর পুরসভা বিজেপির প্রার্থী। বরানগর পুরসভায় আমি 1990 সালে 1995 সালে 10 বছরের জন্য কাউন্সিলর ছিলাম। 26 বছর বাদে আবার বরানগর পুরসভার কাউন্সিলর হওয়ার জন্য আমি লালায়িত হব? আমাকে এত ছোট ভাববেন না দাদা, মার্জনা করুন, ছোট ভাবুন, আমার তাতে কোনো আপত্তি নেই, এতটা ছোট ভাববেন না। আচ্ছা, মানে যে বিষয়টা নিয়ে আপনি বলেছিলেন, যে কারণে আপনি গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্যের কাছে, একজন প্রবীণ বাম নেতার নিরাপত্তার বিষয়, ওনার নিরাপত্তার জন্য আপনি গেলেন, এবং সেটা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করা, সেটা তো সরকারি কোনো সিদ্ধান্ত হতে পারে, শ্রমিক ভট্টাচার্যকে মানে এইটা একটা 1-1-2 সরল হয়ে যাচ্ছে, কারণ জটিলতা তৈরি হচ্ছে। মানে শ্রমিক হলে তো আপনার শুভেন্দু অধিকারী বা প্রশাসনের কারোর সঙ্গে তার সিদ্ধান্ত হতে পারতো, সেখানে শ্রমিক ভট্টাচার্য পারতো। আপনি যেটা বলেছেন সেটাও করতে পারতাম। আমি
কলকাতা পুলিশের নতুন কমিশনারকেও বলতে পারতাম, আমি জেলার এসপিকেও বলতে পারতাম। এই সব জায়গায় আমার পরিচিতি আছে, অ্যাক্সেসও আছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বলতে পারতাম, তার কাছেও আমার অ্যাক্সেস আছে। আমি সল্টলেকে গেছিলাম অন্য কাজে, ভাবলাম এই কাজটা সেরে যাই। আমি তো জানতাম না শ্রমিক নেই, তাহলে যেতামই না। গেলাম, দেখলাম ও নেই, দেবজিৎ আছে, দেবজিৎকে বললাম, চলে গেলাম। এই তো মানে এখন আমার কাছে তো গুরুত্বপূর্ণ কাজটা, কাকে বললাম এটা তো গুরুত্বপূর্ণ না আমার কাছে। কালকে যখন সকালবেলা আপনার সঙ্গে আপনি গেলেন, কথা হলো, তার পরবর্তী সময় থেকে আপনার নিজের দলের মধ্যে কোনো অস্বস্তিকর পরিস্থিতি, কোনো ফোন আসা, আলিমুদ্দিন থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখা হয়েছে আপনার এই মানে বিজেপি দপ্তরে যাওয়া নিয়ে নাকি আলিমুদ্দিন খুব রুষ্ট, রেগে রয়েছে, কোনো ফোন আসা, আপনার নেতাদের আপনাকে অ্যাভয়েড করে যাওয়া, এরকম কোনো পরিস্থিতি কি আদৌ সম্মুখীন হয়েছেন কালকের পর থেকে? কোথায় লেখা হয়েছে আলিমুদ্দিন দুষ্ট হয়েছে? আমি জানি না, আমি পড়িনি। বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখা হয়েছে। আমি দেখিনি আমি কোনো সংবাদ মাধ্যমের রিপোর্ট। আলিমুদ্দিন থেকে যদি দুষ্ট হতেন, আলিমুদ্দিনের নেতৃত্বের সঙ্গে আমার সেই সম্পর্ক আছে, তারা আমায় সরাসরি জিজ্ঞেস করতেন। এবং আমি বিশ্বাস করি এটা, যে তাদের সঙ্গে আমাকে কিছু প্রশ্ন করবার যে সম্পর্ক, সে সম্পর্ক এখন পর্যন্ত খণ্ডিত হয়নি। খুব স্বাভাবিকভাবেই আমার জেলা সম্পাদক আমায় জিজ্ঞেস করে যে তোমার এই ছবিটা ভাইরাল হয়েছে, ব্যাপারটা কি? আমি তাকে ব্যাপারটা কি সেটা জানিয়েছি, ব্যাস, দ্যাট মাচ। আরেকটা জিনিস শোনা যাচ্ছে আর কি, মানে দেখাও গিয়েছে আপনি কালকে, খুব ভুল না বলে কালকে সন্ধ্যেবেলায় প্রখ্যাত পরিচালক অনিক দত্তের একটা স্মরণ সভা ছিল, সেখানে আপনার সঙ্গে আরো অনেক বাম নেতারা স্বাভাবিকভাবেই ছিলেন। একটা যারা আমরা ওখানে ছিলাম বা দেখেওছি কিছু, যে খুব সম্ভবত যদি যা খালি চোখে দেখা যাচ্ছে, আপনাকে অনেকেই অ্যাভয়েড করছেন বা আপনার সাথে দূরত্ব মেনটেন করছে। এটা কি সত্যি? মানে যেটা আমরা খালি চোখে দেখেছি আর কি, মনে হচ্ছিল। দূরত্ব মেনটেন করেছেন কিনা আমি জানি না, তবে এটা ঠিক যে যারা ছিলেন তাদের ভিতর অন্য দিনগুলোয় যারা আমার সঙ্গে কথা বলেন, আমার নিজের মনে হয়েছে তাদের ভিতর কোথাও হয়তো আমার সঙ্গে কথা বলার ক্ষেত্রে একটা অস্বস্তি কাজ করেছে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার হতে পারে, আমার ভিতর কাজ করেনি। আমি তাদের অনেকের সাথেই কথা বলেছি। পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক লাহিড়ী, তিনি আমার সাথে কথা বলেছেন, আমাকে তার ঠিক পাশের সিটে বসবার জন্য অফার করেছেন, যদিও আমি আসলে শুরু থেকে অন্য একটা সিটে বসেছিলাম, সেই জন্য আমি সিটটায় বসিনি। যে সিটটায় আমি বসেছিলাম সেই সিটটাতেই, ওর মাঝখানেই দুটো তিনটে টেলিভিশন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আসে এবং আমাকে সেজন্য একটু বারবার উঠতেও হয়। এটাও কারো কারো চোখে একটু অস্বস্তিকর লাগাটা স্বাভাবিক, সেটা কোনো দোষের না, এরকম একটা স্মরণ সভার মধ্যে থেকে বারবার উঠে আসা। কিন্তু হয়েছে। আমি এগুলোকে খুব গুরুত্ব দিই না এই কারণে যে আমি এটা বিশ্বাস করি যে কমিউনিস্টরা সবচাইতে বেশি উদার হবে, বামপন্থীরা সবচাইতে বেশি উন্নত মূল্যবোধের অধিকারী। আমার নিজের মনে হয়েছে যে সামগ্রিকভাবে যখন মূল্যবোধের জগতেই একটা অবক্ষয় নেমে আসছে, তখন সেই অবক্ষয়ের বাইরে বোধহয় আমরাও সকলে থাকতে পারছি না বলেই যখন বিকাশ ভট্টাচার্য দেবরাজ কিংবা অদিতির কেস লড়েন, তখন আমরা অনেকে মন্তব্য করি যেটা নেগেটিভ কমেন্ট হিসেবেই সমাজে গৃহীত হয়। কিন্তু বিকাশ ভট্টাচার্য অনেক উন্নত মূল্যবোধের মানুষ এবং তিনি বোঝেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই একটা ফ্রন্টে হয় না। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংস্কৃতির ফ্রন্টে, সামাজিক ফ্রন্টে, আইনের ফ্রন্টে, রাজনীতির ফ্রন্টে, সর্বত্রই লড়তে হয়। তিনি যে মামলাটা লড়েছিলেন, সেই মামলাটা দেবরাজ বা অদিতির কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকার মামলা ছিল না। মামলাটা ছিল হচ্ছে যে দুর্নীতির অভিযোগে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করতে পারে না। তো দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করতে হলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নির্দেশ দেবে গ্রেপ্তার করতে, ইডি নির্দেশ দেবে গ্রেপ্তার করতে। আজকে যদি আমি নির্বাচনী হলফনামায় সম্পত্তি সংক্রান্ত তথ্য ভুল দিয়েছি বলে আমাকে এসে থানার পুলিশ অ্যারেস্ট করে এবং সেটাকে যদি আইন মেনে নেয়, তাহলে কালকে আপনি ইনকাম ট্যাক্স ফাইলে ভুল তথ্য দিয়েছেন বলে আপনাকে থানার পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। এটা ফ্যাসিবাদ। বিকাশ ভট্টাচার্য এই জায়গাটায় লড়েছেন। দেবরাজ বা অদিতি দুর্নীতিগ্রস্ত নন এমন কথা বিকাশ ভট্টাচার্য বলেননি, বলেছেন দুর্নীতি বিরোধী মামলা হোক। সেই মামলাও যদি বিকাশ ভট্টাচার্য লড়েন তখন দেখা যাবে। কিন্তু এই মামলাটা লড়ে যে বিকাশ ভট্টাচার্য 100% ঠিক কাজ করেছেন,
এবং এটা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের একটা অঙ্গ, এটা জোর গলায় আমরা কেউ বললাম না। আমার মনে হয়েছে যে এখানে কোনো একটা সংকীর্ণতায় আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি। রাজনৈতিক সংকীর্ণতা, আমি এই সংকীর্ণতার বিরোধী। মার্ক্স বলেছিলেন সবকিছুকে প্রশ্ন করো, সবকিছুকে সন্দেহ করো। সেটা বলেছিলেন তত্ত্বের জগতে, সেটা ব্যবহারিক জগতের জন্য বলেননি। তত্ত্বের জগতে সবকিছুকে সন্দেহ করা, সন্দেহ করে প্রশ্নবানে জর্জরিত হয়ে নিশ্চিত হওয়া, আর আপনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সেটাকে সন্দেহ করা, এ দুটো যে এক না, এটা এই মার্ক্সবাদী বলে দাবি করা মানুষদেরকে বোঝাবে আমি জানি না। মানে আপনার তাহলে খারাপ লাগাটা রাজনীতির বাইরে কি আপনি নিজের দলের বর্তমান প্রজন্ম বা না না বর্তমান না 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 নেতৃত্বের প্রতি? না না না, বর্তমান প্রজন্মের ভিতর অনেকে আছে অসীম সম্ভাবনাময়, অসীম সম্ভাবনাময়। সুতরাং আমি কোনো প্রজন্মকে দায়ী করছি না, এরম ভাবে করলে আবার অতি সরলীকরণ হবে। অসীম সম্ভাবনাময় অনেক ছেলে মেয়ে আছে আজকে প্রজন্মে, কিন্তু সবসময় তো একটা স্কুলিং থাকে। এই স্কুলিংয়ে আপনি তাদেরকে কিভাবে তৈরি করছেন সেইটা একটা বড় সাবজেক্ট। আমি বিশ্বাস করি আমাদের পার্টির যে যোগ্য নেতৃত্ব আছেন তারা তাদের সঠিকভাবেই তৈরি করবার চেষ্টা করছেন। এটা তো একটা প্রক্রিয়া। অবশ্যই। চেষ্টা করছেন মানে সফল হয়েছেন এমনটা সব সময় না, বা 100 জনকে নিয়ে চেষ্টা করছেন 100 জনের ক্ষেত্রেই সম্পূর্ণ সফল হয়েছেন এটাও সত্যি না, হয়ও না। সেটা বিজ্ঞানে একটা প্রসেস, প্রক্রিয়া চলছে। আমি আশা করি ভবিষ্যতের ফল ভালো হবে। দাদা, এই যে শূন্য হয়ে যাওয়া দলটি, আপনাদের দল শূন্য, এবছরে একজন বিধায়ক পেয়েছে, এরপরে আপনারা এই যে হকার উচ্ছেদকে কেন্দ্র করে পথে নেমেছেন, মূলত তরুণ যারা বাম নেতারাই নেমেছেন, লড়াই করছেন। এইখান থেকে কি মনে হয়, আপনার বিশ্লেষণ কি মনে হয় যে এই হকার উচ্ছেদ থেকেই নতুন করে অক্সিজেন পাওয়ার চেষ্টা করছে এই দলটা, যে মানুষ থেকে হারিয়ে গিয়েছিল যারা? অক্সিজেন পাওয়ার অজস্র উপাদান আছে, একটা হকার উচ্ছেদ কেন শুধুমাত্র। বামপন্থীরা সমস্ত মানবিক ইস্যুতে, জনবিরোধী সমস্ত নীতির বিরুদ্ধে চিরকাল রাস্তায় ছিল, রাস্তায় আছে, ভবিষ্যতেও রাস্তায় থাকবে। ভোটের অঙ্কে বামপন্থীদের নীতিবোধকে মাপা যাবে না। ভোট হয় অনেক কারণে, কিন্তু নীতি পরিচালিত হয় একটি নির্দিষ্ট লক্ষ্যে। আমি এখন পর্যন্ত মনে করি না বামপন্থীরা সেই লক্ষ্যচ্যুত হয়েছেন। আমি মনে করি বামপন্থীরা নির্দিষ্ট লক্ষ্যের দিকে কোথাও দ্রুত হতে পারে, কোথাও একটু ধিমে তালে হতে পারে, কোথাও যতটা প্রত্যাশা করি ততটা নাও হতে পারে, কিন্তু তার অভিমুখে কোনো সমস্যা আছে, কোনো জড়তা আছে, আমি এটা মনে করি না। দলে তো আপনি কোণঠাসা, একাধিক আপনার সঙ্গে পদক্ষেপ করা হয়েছে যেগুলো ঠিক না বেঠিক, তদন্ত চলেছে। এইভাবে বারবার নিজের দলে, এত দিনের একজন কর্মী নিজের দলে এইভাবে প্রশ্নের মুখে, কালকের ঘটনায় বিজেপি পার্টি অফিসে গিয়েছেন, আপনি দল পাল্টাচ্ছেন কি পাল্টাচ্ছেন না পরের বিষয়, আপনার এতদিনের লড়াই তার মনে একটা প্রশ্নের মুখে, খারাপ লাগে না? কে প্রশ্ন করেছে? আমার দল তো প্রশ্ন করেনি। এই আমার যে দল তো এই প্রশ্ন করেনি আমাকে। আমার দল যদি প্রশ্ন করে যে তুমি বিজেপিতে যোগ দিচ্ছ কিনা, খারাপ লাগবে, লাগবে, স্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধা নেই আমার। কিন্তু আমার দল তো আমার প্রশ্ন করেনি। কিছু মানুষ প্রশ্ন করছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এখন কি জানেন তো, সোশ্যাল মিডিয়ার এই বারবারন্তের যুগে এমন একদল মানুষ আছে যারা ফেসবুকের বাইরের যে একটা জগৎ আছে সেটা চেনে না। তারা 24 ঘন্টা, সম্ভবত 24 ঘন্টায় 24 ঘন্টাই ফেসবুকে থাকেন। এই যে যারা 24 ঘন্টায় ফেসবুকে থাকে, তাদের মতামতের ওপরে দল পরিচালিত হয় বলে আমি বিশ্বাস করি না। এখন তাদের মতামতকে কেউ কেউ গুরুত্ব দিতেই পারে না। এ তো আমার পক্ষে ওই ছান্টিংয়ের মতো খুঁজে বের করা সম্ভব না যে তাদের মতামতকে দলে কে কে গুরুত্ব দিচ্ছেন। আর আমার প্রয়োজন কি? আমি যতক্ষণ নিজে জানি যে আমি আমার আদর্শের প্রতি দায়বদ্ধ, আমি যতক্ষণ নিজে জানি যে আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করবার মতো ন্যূনতম ভাবনা, আমি জানি না মনের ভেতরে প্রকোষ্ঠ আছে কিনা। এই যে বলে মস্তিষ্কের ভেতরে প্রকোষ্ঠ, মুক্ত মুখ, আমি তো অ্যানাটমির ছাত্র না, মন বলে কিছু আছে কিনা, মনের ভিতর কোনো প্রকোষ্ঠ আছে কিনা আমি জানি না। কিন্তু যদি ধরে নিই মনের ভিতরে অনেকগুলো প্রকোষ্ঠ আছে,
তার সবচাইতে দূরতম প্রকোষ্ঠেও এ ভাবনা আমার কখনো আসেনি যে আমাকে আমার আদর্শ ত্যাগ করতে হবে। আমি এ ভাবনা কখনো ভাবিনি, এবং আমি বিশ্বাস করি যে ভবিষ্যতেও আমি কখনো এ ভাবনা ভাববো না। তাহলে যে ভাবনা আমি ভাববো না, যে ভাবনা আমি ভাবিনি, তা নিয়ে বাইরের কে কি মন্তব্য করলো তার পিছনে আমি দৌড়তে যাব কেন? আমারই তো সময়ের অপব্যয় হবে, আমারই তো সময়ের অপচয় হবে। সেই সময় দুটো বই পড়লে আমার ভালো হবে। এই তো কালকে এত বিতর্ক হলো, আর কালকে আমি পরম্পরা পত্রিকার ইলামিত্র সংখ্যাটা হাতে পেলাম। কালকে রাত্রিরে 137 পাতা পড়ে ফেললাম। ঠিক আপনি যেখানে বসে আছেন এখানে বসে বসে রাত্রির দেড়টা অবধি। দাদা, শেষ প্রশ্ন। 1 মাস হয়েছে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে, আপনারা 34 বছর ছিলেন, পরবর্তীকালে 15 বছর, বিজেপির 1 মাস। আপনাদের চোখে এই গোটা আপনার চোখে এই গোটা যাত্রাপথটা কিরকম, আর 1 মাসের এই সরকারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমাদের চলে যাওয়াটা ছিল দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি, দেশের সমস্ত সাম্প্রদায়িক শক্তি, আরএসএস থেকে শুরু করে সংখ্যালঘু সাম্প্রদায়িকতাবাদ, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তহা সিদ্দিকীদের হাত ধরে উগ্র বামপন্থী, বিজেপি, কংগ্রেস, আরএসএস, আগমার কাবাম, এসইউসিআই, এদের সকলের সম্মিলিত ষড়যন্ত্রের ফল। আমরা চলে যাওয়ার পরে তৃণমূল এলো। আমি কোনোদিনই তৃণমূলকে কোনো রাজনৈতিক দল মনে করিনি। আপনি যদি 2011 থেকে আমার সাক্ষাৎকারগুলো দেখেন, দেখবেন আমি কোনোদিনই ওদের কোনো রাজনৈতিক দল মনে করি। আমি বরাবরই কথা বলেছি, যেমন প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, কতগুলো সমাজ বিরোধী মিলে একটা দল বানিয়েছে, কতগুলো লুম্পেন মিলে একটা দল বানিয়েছে, কতগুলো চোর জোচ্চোর চিটিংবাজ মিলে একটা দল বানিয়েছে। আমাদের নেতা কমরেড গৌতম দেব বারবার এই কথাগুলো বলে। আজকে গৌতম দেবের বলা প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হচ্ছে। নস্ট্রাডামস বড় জ্যোতিষী ছিলেন, যা গৌতম দেব বড় জ্যোতিষী, এই নিয়েও ভবিষ্যতে গবেষণা হতে পারে। এইরকম একটা দল, সেই দল পশ্চিমবাংলার রাজনীতিতে রাজনৈতিক মূল্যবোধকে প্রত্যেক দিন ধর্ষণ করেছে, পশ্চিমবাংলার গণতন্ত্রের পরিবেশকে প্রত্যেক দিন খুন করেছে, লুট করেছে, পশ্চিমবাংলার সামাজিক শৃঙ্খলাকে প্রত্যেক দিন ভেঙে দিয়েছে নির্মমভাবে। ফলে আজকের পশ্চিমবাংলার সমাজ, যে সমাজে বিজেপি সরকারে এসেছে, সেই সমাজটা হচ্ছে সমস্ত সৌজন্য মূল্যবোধের থেকে বহির্ভূত একটা সমাজ। এই সমাজটাকে মূল্যবোধে বাধা এটা অত্যন্ত কঠিন কাজ। বিজেপির জায়গায় আমরা ক্ষমতা এলেও আমাদের পক্ষে অত্যন্ত কঠিন কাজ হতো। বিজেপির একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ আছে, সেই মতাদর্শটাকে আমি যতই ঘৃণা করি না কেন সেটা একটা মতাদর্শ, আমি যতই তার বিরোধিতা করি না কেন সেটা একটা মতাদর্শ। তৃণমূলের কোনো মতাদর্শ, কারণ আমি মনে করি বামপন্থীদের কাছে সুযোগ অনেক বেশি হলো একটা মতাদর্শের সঙ্গে লড়াইয়ের। এতদিন লড়াইটা হতো ঔদ্ধত্যের সাথে, বস্তানির সাথে, গণতন্ত্র লুঠের সাথে, দুর্নীতির সাথে। এখন লড়াইটা হবে একটা মতাদর্শের সাথে। একটা মতাদর্শের সাথে আরেকটা মতাদর্শকে লড়তে হলে একদিকে নিজের মতাদর্শ সম্পর্কে অনেক বেশি জ্ঞান অর্জন করতে হয়, তা সম্পর্কে অনেক বেশি সুস্থিতি নিজের মনে তৈরি করতে হয়, এবং সেই মতাদর্শের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য দেশ বিদেশকে জানতে হয় অনেক বেশি। আবার উল্টো দিকে যে মতাদর্শকে পরাজিত করব, সেই মতাদর্শের দুর্বলতাগুলোকে চিহ্নিত করতে হলে সেই মতাদর্শ সম্পর্কেও জানতে হয়। সমস্যা হচ্ছে এই জানাটাকে, জিজ্ঞাসাটাকে যদি কেউ আগ্রহ বলে ভুল করে, সমস্যা হয়। আমি যদি আজকে গোলওয়ালকারের বাঞ্চক্ষট পড়ি, তাহলে কেউ যদি মনে করে আমি বিজেপির মতাদর্শের প্রতি আকৃষ্ট হচ্ছি, সেটা সর্বনাশ। আমি যদি গোলওয়ালকারের বাঞ্চক্ষট পড়ি, তাতে যদি কেউ মনে করে তন্ময় বইটা পড়ছে মানে হচ্ছে এইটার বিরুদ্ধে একটা উন্নত লেখা তন্ময় লিখবে, তাহলে সেটা সঠিক বিচার। প্রশ্ন হচ্ছে আপনি কোন চোখ দিয়ে দেখবেন। গোলওয়ালকার পড়ছে মানে গোলওয়ালকারের প্রতি আকৃষ্ট হচ্ছে, না গোলওয়ালকার পড়ছে মানে গোলওয়ালকরকে কিভাবে তার তত্ত্বকে কোণঠাসা করা যায় তার জন্য প্রয়াস নিচ্ছে। এটা তো সোলের সিনেমার কয়েন না, দুদিকেই হেড। এটার একদিকে হেড আছে, একদিকে টেল আছে। আপনি হেড ফেলে দেখবেন না টেল ফেলে দেখবেন, আপনার চোখ ঠিক করবে, আমি ঠিক করে দিতে পারবো না। আর দাদা, আগামী দিনে
বামেদের সম্ভাবনা কিরকম? সব সময় বামেদের সম্ভাবনা বিরাট। তাহলে আপনার 15 বছর তাহলে হয়ে গেল ক্ষমতায়, পারলেনি না। ক্ষমতা দিয়ে বামেদের সম্ভাবনা ঠিক হবে না। আমি আগেই আপনাকে বলেছি, ভোট দিয়ে সবের বিচার হবে না। বামপন্থা ছাড়া পৃথিবীর, ভারতের, বাংলার, আপনার পাড়ার, আপনার পরিবারের কোনো ভবিষ্যৎ নেই। ভবিষ্যৎ বামপন্থা। যতক্ষণ পর্যন্ত মার্ক্সবাদের থেকে উন্নত কোনো মতাদর্শ আবিষ্কৃত না হচ্ছে, তার ব্যবহারিক প্রয়োগ আমরা না দেখছি, ততক্ষণ পর্যন্ত মার্ক্সবাদ শ্রেষ্ঠ মতাদর্শ। ততক্ষণ পর্যন্তই আমি মার্ক্সবাদী। আমি মার্ক্সবাদকে কোরআন কিংবা বাইবেল মনে করি না যে আমি গোটা জীবনকাল ধরে তার প্রতি দায়বদ্ধ। বলিনি আমি সেটা। আমি বলেছি, কাল যদি মার্ক্সবাদের থেকে উন্নত কোনো মতাদর্শ আবিষ্কার হয়, আমি যদি তার ভিতর মার্ক্সবাদের থেকে উন্নত কোনো চেহারা খুঁজে পাই, আমি চলে যাব, কোনো অসুবিধা হবে না। যদি যতক্ষণ তা না পাওয়া যাবে বলেও আমি মনে করি, ততক্ষণ পর্যন্ত আমি মার্ক্সবাদী। কেউ আমার সে পথ থেকে বিচ্যুত করতে পারবে না, কেউ না। এবং আপনি দেখছেন এই মুহূর্তে ভারত সরকার রিজার্ভ ব্যাংকের সোনা বিক্রি করে দিচ্ছে। আপনি দেখছেন ডলারের তুলনায় ভারতীয় টাকার রেকর্ড পতন হচ্ছে। আপনি দেখছেন বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম কমছে, আর ভারতবর্ষে পেট্রোল ডিজেলের, রান্নার গ্যাসের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। আপনি দেখছেন কেন্দ্রের মন্ত্রীকে বলতে হচ্ছে সমস্ত মন্দিরে যে প্রপার্টি জমে আছে সেই প্রপার্টি পিএম কেয়ার্স ফান্ডে দান করা হোক। একটা দেশের অর্থনৈতিক অবস্থা কতটা দেউলিয়া হওয়ার মতো হয়ে গেলে পরে এই ঘটনাগুলো ঘটে। নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনে ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই খণ্ডহারের উপর দাঁড়াতে হবে আগামী দিনের ভারতবর্ষকে। যারা রাজনীতির, অর্থনীতির এই সম্পর্কগুলোকে না বুঝে বিজেপি করা বন্ধুর সাথে একটা ছবি দেখে রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়, আমায় মার্জনা করবেন, তাদের মূর্খ ছাড়া আর কিছু বলা আমার রুচিতে আসবে না। একদমই। অনেক ধন্যবাদ দাদা। এতক্ষণ আমরা ছিলাম তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। তিনি ফের স্পষ্ট করেছেন সবকিছু করতে পারেন, তার পিঠে দলবদলু, বেঈমান এই শব্দ লাগতে দেবেন না। আজ পর্যন্ত তিনি বলছেন তিনি যে দলে ছিলেন সেই দলেই থাকবেন, সেই দলেই আছেন। রাজনৈতিক সৌজন্য, আলোচনা, বন্ধুত্ব এক জায়গায়, রাজনৈতিক লড়াই এক জায়গায়। আমরাও তাকিয়ে থাকবো তন্ময় ভট্টাচার্য কি আদর্শচ্যুত হবেন কি হবেন না, বাংলার ভবিষ্যৎই বলবে। আজ তাহলে নমস্কার।